ওকে, চলো আজকে শুরু করা যাক আমাদের প্রেসের ক্লাস। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এটা বুঝতেই পারছো, আমাদের কিন্তু কন্টিনিউয়েশন চলছে, অর্থাৎ আগের ক্লাসে একটা প্রেসি অ্যাসাইনমেন্ট ছিল। তো তোমরা যেটা প্রত্যেকেই আমাকে দিয়েছো, অনেকেই, প্রত্যেকে নয় ডেফিনেটলি, যাই হোক, সেই প্রেসিটা নিয়ে আমার আজকে বসার ইচ্ছে ছিল। তো যেটা বললাম, আজকে যেহেতু অনেকটা অদ্ভুতভাবে এই ক্লাসটা অ্যারেঞ্জ হয়েছে, অর্থাৎ এই ক্লাসের নোটিফিকেশান আগেই দিলে সবাই অ্যাটেন্ড করতে পারতো। অনেকেই জানালো যে মানে যেটা হয় আর কি, 25 আগে, ডিসেম্বরের আগে এরকম একটা ব্যাপার, ফলত অনেকেরই জয়েন করতে পারছে না। ঠিক আছে, অসুবিধা নেই। চলো আমরা আপাতত তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে নেক্সট একটা ক্লাস এক্সট্রা থাকবে, যেটাতে আমি ওই প্রেসি যেটা লিখেছো সেটা নিয়ে আমরা কথা বলবো, আর বাকি যে প্রেসি নিয়ে আমরা এগিয়ে চলে যাব। বাট তার আগে এই প্রেসিটাকে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একটা বড় প্রেসি মানে ছোট প্রেসিকে মানে ছোট গিভেন প্যাসেজ যদি ছোট হয়, অর্থাৎ প্রদত্ত যে গদ্যাংশ যেখান থেকে আমাদের প্রেসি করতে হয় সেটা যদি ছোট হয়, তো সেটাকে প্রেসি করা খুব চ্যালেঞ্জিং, অর্থাৎ সেটাকে ডাইরেক্টলি নামানো খুব একটা মুশকিলের ব্যাপার। কিন্তু আমরা যদি দেখি যে একটা প্রেসির প্যাসেজ সেটা অনেকটা বড়, তাহলে সেক্ষেত্রে তাকে মিনিমাইজ করা, তাকে ঠিকঠাকভাবে রেপ্লিকেট করার জন্য আমরা অনেকটা সুযোগ পেয়ে যাই। আমাদের হাতে একটা বড় বিষয় চলে আসে, যে বিষয়গুলো থেকে আমরা একটু ছেঁকে নেওয়ার কাজটা সহজে করতে পারি। তো ইউজুয়ালি ইট ইজ আ পারসেপশন। আমি কেন বলছি ইট ইজ ইউজুয়ালি এ পারসেপশন, তার কারণ হচ্ছে সবসময় যে এই বিষয়টা মিলবে। স্যার আপনার কথা খুব কেটে যাচ্ছে। কথা কাটছে, জাস্ট আ মিনিট। খুব সম্ভবত আর কাটবে না। হ্যালো, এইবার কি কথা কাটছে? হ্যাঁ, না ওটা আমারই দোষ, আমি খেয়াল করিনি। আমি মানে বাকি ব্রডব্যান্ড চালু ছিল, বাট মোবাইলেটাকে আমি কানেক্ট করিনি, এই কারণেই কেটে যাচ্ছিল। ঠিক আছে, চলো আমি ওই জন্যই বলি প্রত্যেক ক্লাসেই যে শুরুতে আমাকে বলে দেবে যে কার কি সমস্যা আছে, শুনতে পাচ্ছে না, বা এই ব্যাপার টেকনিক্যালিটিস ব্যাপারগুলো। চলো আমরা আসি যেখানে আমরা ছিলাম, যে এই প্রেসের যে কথাটা তোমাদের সঙ্গে আমি বলছিলাম, একটা বড় প্যারাগ্রাফ হলে আমাদের হয়তো কিছুটা সুবিধে হয়, এরকম একটা পারসেপশনও আছে। বাট একটু মজা দেখো, এখানে যে প্যারাগ্রাফটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, যে প্যাসেজটা, ইনফ্যাক্ট এখানে তো একটা প্যারাগ্রাফ নয়, উই হ্যাভ সেভারাল প্যারাগ্রাফস টুগেদার, একটু বড়। তো সেটাকে আমরা কি করে ছোট করতে পারি সে ব্যাপারে একটু কথা বলবো, এবং তোমাদের থেকে পুরো জেনে নেবো। নাও কেয়ারফুলি শোনো আমরা যেটা নিয়ে কথা বলছি, এবং এক একটা পার্টকে আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা আমাকে সেখান থেকে ছোটো ছোটো করে বলতে থাকবে তার মানে কি, এটা কী করে ছোটো করা যেতে পারে। নাও, দ্য বেসিক কোর অফ ইভলিউশন, সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন। একটু খেয়াল করো, এই যে হাইফেন মাঝখানে ইউজ করার যে রীতি, এটা ইউজ করা যা, আর আমি যদি এখানে কমাই ইউজ করতাম ব্যাপারটা একই হতো। আমরা যেটাকে নাউন ইন এ পজিশন বলি না, অর্থাৎ সোজা কথায় মাঝখানে একটা ব্রেক। সো সেন্টেন্সের একটা পার্ট সেটাকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া, যেমন দ্য বেসিক কোর অফ ইভলিউশন হ্যাজ বিন প্রুভেন ওভার, অর্থাৎ আমি যদি এটাকে বাইপাস করে যাই, এই পার্টটা আমি পড়লাম না, তাহলে আমি কি দেখতে পাবো? দ্য বেসিক কোর অফ ইভলিউশন, তারপরে কি? হ্যাজ বিন প্রুভেন, রাইট? তাহলে এই পার্টে চলে আসছি, মাঝখানে ঢুকলো সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন। তার মানে কি? আসলে দ্য বেসিক কোর অফ ইভলিউশন বলতে আমরা কি বোঝাচ্ছি সেই দুটোকে আমি এখানে ব্যাখ্যা করলাম। তার মধ্যে একটা হচ্ছে সার্ভাইভাল, আরেকটা হচ্ছে রিপ্রোডাকশন, যেটাকে আমি এ অ্যান্ড বি বললাম। ঠিক আছে, তো এটা কেন লেখা হলো? তার কারণ হচ্ছে আমি যখন লিখছি সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন, এটাকে যদি আমি এভাবে বসাতাম, অর্থাৎ একটা জয়েনার ইউজ করতাম, একটা যদি লিঙ্কার ইউজ করতাম, কনজাংশন, তাহলে কি হতো? তাহলে বলতাম যে দ্য বেসিক কোর অফ ইভলিউশন হুইচ আর বলে আমাকে জয়েন করতে হতো। তাহলে এবার খেয়াল করে দেখো, হুইচ আর দুটো শব্দ আমার এখানে সেভ হয়ে গেল, অর্থাৎ জায়গা কমিয়ে জাস্ট
দুটো কমা ইউজ করে, পাংচুয়েট করে বা দুটো হাইফেন পরপর ইউজ করে আমি সেন্টেন্সটাকে কন্টিনিউ করতে পারলাম। অর্থাৎ লেখক যখন লিখেছেন তিনিও এই ব্যাপারটাকে কাজে লাগিয়েছেন। তো এই বিষয়ে তিনি কি বলছেন যে দ্যাট হ্যাজ বিন প্রোভেন ওভার অ্যান্ড has been proven over and over to our various behavioral patterns, অর্থাৎ সোজা কথায় সেটা প্রমাণিত হয়েছে এবং কি বলছে একদম পরিষ্কার and over to our various behavioral patterns। এবং এটা হয়েছে কিসের মধ্যে দিয়ে? বিহেভিয়ারাল প্যাটার্নসের মধ্যে দিয়ে। আমাদের যে এখানে বিহেভিয়ার কথাটার মানে ব্যবহার না বলে বলা উচিত হচ্ছে স্বভাব, বা আমাদের যে প্র্যাকটিস, আমাদের যে হ্যাবিট, তার যে প্যাটার্ন, রাইট, সেটার মাধ্যমে। তাহলে এখানে একদম প্রথমেই যে কথাটা বলে দিয়েছে যে বেসিক কোর অফ ইভলিউশন, আমাদের যে অভিব্যক্তি, রাইট, না সরি, ইভলিউশন ব্যাপারটাকে কি বলা হয় জানো? বিবর্তন, রাইট, তাই তো? হ্যাঁ, ঠিক বললাম তো? বিবর্তন, রাইট। তো আমাদের এই বিবর্তনের দুটো মূল বিষয়, অর্থাৎ একটা হচ্ছে সার্ভাইভাল আর একটা হচ্ছে রিপ্রোডাকশন। এই বিষয়টা কি হচ্ছে, বেসিক কোডটা কি হয়েছে? হ্যাজ বিন প্রোভেন ওভার, অর্থাৎ এটা প্রমাণিত হয়েছে। কি বলে প্রমাণিত হয়েছে, কিভাবে প্রমাণিত হয়েছে? টু আওয়ার ভেরিয়াস বিহেভিয়ারাল প্যাটার্নস। এটা কিন্তু আমাদের এই যে আচার আচরণ, প্র্যাকটিস, হ্যাবিট, এটার প্যাটার্নের মধ্যে থেকে উঠে এসছে, রাইট। তারপরে কি বলছে? লেটস রেট্রোগেট, একদম পরিষ্কার করে বলেছে। চলো একটু ফিরে দেখা যাক, রেট্রোগেট করা যাক। রেট্রোস্পেক্ট, রেট্রোগ্রেড, এই কথাগুলো মোটামুটি একই ধাঁচের। দো উই ট্রাই টু মিন ইন সেভারাল ওয়েজ, স্টিল দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ সেম। আমি বারবার বলছি, আমি যখন বলছি রেট্রোস্পেক্ট, প্রথম কথা রেট্রো কথাটা যখন বলছি, শব্দটা নিজেই এই যে পুরনো সেই বিষয়টাকে মিন করে। অর্থাৎ পুরনো ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে আগের, আর্লিয়ার, যেটা একসময় ঘটেছিল। ক্লিয়ার? তাহলে এটা পাস্টকে মিন করছে যখনই আমি বলছি। তাহলে স্পেক্ট, তাহলে ইন্সপেকশন থেকে স্পেক্ট কথাটা এসছে, রাইট। আর এখানে কি দেখতে পাচ্ছি? রেট্রোগ্রেড, ব্যাপারটা মোটামুটিভাবে আছে এক। লেটস রেট্রোগ্রেড, অর্থাৎ লুক ব্যাক and explore what are some exciting concepts that have been performed by humans before us and how did it occur। পরিষ্কার করে বলছি। চলো একটু ফিরে দেখা যাক, অর্থাৎ লেখক তার অনুভূতির কথাটা যেন ঠিক সামনে বসিয়ে কাউকে গল্প করছেন। এই যে এই ধরনের কথা বলা বা এই ধরনের লেখা, এটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্যাটার্ন অফ রাইটিং বলি, রাইট। দর্শককে তিনি সম্ভাষণ করছেন। চলুন দেখা যাক, এটা একটা স্টাইল অফ রাইটিং, রাইট। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে ঠিক আছে, অনুসন্ধান করে ব্যাপারটা দেখা যাক। সাম এক্সাইটিং কনসেপ্টস দ্যাট হ্যাভ বিন পারফর্মড বাই হিউম্যানস, মানুষের দ্বারা এই এক্সাইটিং যে ব্যাপারগুলো ক্রমাগত ঘটে চলেছে তার দিকে একবার ফিরে তাকানো যাক, রাইট। ডিফারেন্স অ্যান্ড হাউ ডিড ইট অকার, এবং কীভাবে সেটা ঘটেছে। এখনও কিন্তু আমরা কোনো পয়েন্টে আসতেই পারিনি। আমরা শুধু এইটুকু বুঝতে পেরেছি এই প্যাসেজটা বিবর্তন নিয়ে লেখা, এবং বিবর্তনের একটা বড় বিষয় হচ্ছে সার্ভাইভাল অ্যান্ড প্রোডাকশন, এবং সেটা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে আসে, এই ব্যাপারটা বুঝতে পেরেছি। নাও, অলমোস্ট এভরি অর্গানিজম হ্যাজ আ টেন্ডেন্সি টু রিয়্যাক্ট টু সার্টেন স্টিমিউলি ফর সার্ভাইভাল। প্রত্যেকটি জীব কি করে? তাদের একটা প্রবণতা আছে। কি প্রবণতা আছে? টু রিয়্যাক্ট টু সার্টেন স্টিমিউলি ফর সার্ভাইভাল। স্টিমিউলি মানে কি বলতে পারি বাংলায়? উদ্দীপক বলা যেতে পারে। অর্থাৎ এখানে বলতেই চাইছে প্রত্যেকটা জীবই কি করে? একটা উদ্দীপকে সাড়া দেয়, রাইট। তারা রেসপন্ড করে, রিয়্যাক্ট করে, কি? সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য। Now, this reaction to each and every situation has an evolutionary basis of adoption. এই রিয়াকশনটা থেকেই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখি? কি হয়? পরিষ্কার বলছে হ্যাজ অ্যান
ইভলিউশনারি বেসিস অফ অ্যাডাপশন, সাধারণত এ থেকেই আমরা একটা কি বলবো, ইভলিউশনারি অর্থাৎ আমরা বলতে পারি একটা যুগান্তকারী বা বিবর্তনের যে মূল বিষয়টা এতে আধারিত, এদের মধ্যেই থাকে। এই বিবর্তনের যে অ্যাডাপশনটা হয়, চেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, রাইট, এটা কিন্তু এটার উপরেই মূলত নির্ভর করে থাকে। দেখো ভালো করে যেটা বলছি ক্লিয়ার হচ্ছে কিনা। দিস রিয়াকশন অর্থাৎ কোনো স্টিমিউলির জন্য যে রিয়াকশন টু ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন, প্রতি মুহূর্তে প্রতি সময়ে যেটা হয়ে রয়েছে প্রতি কন্ডিশনে, হ্যাজ অ্যান ইভলিউশনারি বেসিস। কেমন বেসিস? ইভলিউশনারি বেসিস অফ অ্যাডাপশন। পরিষ্কার। The study of human emotions dates back to the 19th century. অর্থাৎ মানুষের এই যে সাড়া দেওয়া যে ব্যাপারটা, তাদের আবেগ, আসলে এখানে আবেগ না বলে বলা উচিত যে আবেগটা তো আসলে কি, একটা স্টিমিউলিতে সাড়া দিচ্ছে, সেটাই তো আবেগ। তো সেই বিষয়টাই বলা হচ্ছে the study of human emotions dates back to what 19th century, and psychologists have discovered many reasons for every emotion. তো এই ব্যাপারটা কিন্তু 19th century থেকে শুরু হয়েছে, নথিবদ্ধ করা, সেটাকে নিয়ে গবেষণা করা, সেটাকে নিয়ে পড়াশুনো করা, রাইট। অ্যান্ড সাইকোলজিস্ট হ্যাভ ডিসকভার্ড মেনি রিজনস ফর এভরি ইমোশন। স্বাভাবিক ব্যাপার, নানাবিধ কারণ আছে প্রত্যেকটা ইমোশন রিলেটেড টু সাম রিজনস, ক্লিয়ার। ইয়েট দিস আর জাস্ট থিওরিজ। আমরা যতটুকু বুঝছি বা যতটুকু বলা হচ্ছে আমাদের বাই আ রেভারেন্ড সাইকোলজিস্টস, তারা কিন্তু শুধুমাত্র থিওরিটিক্যাল আলোচনা করেছেন। নাও the arousal of emotions and their assumed structures is said to occur due to repeated encounters with a situation followed by the adaptation of the encounter. খুবই ইম্পর্টেন্ট ওয়ান, দারুণ জিনিস এখানে বলা হয়েছে যে অ্যারাউজাল অফ ইমোশন। এখানে অ্যারাউজাল কথাটার মানে কি, আমি যদি বলি এক কথায়, বলো কি লিখবো? দ্যাট ইজ ইমার্জেন্স। এখানে অ্যারাউজাল কথাটার মানে উঠে আসা, অর্থাৎ যখন আবেগ জাগরিত হয় যে কোনো কারণেই, অ্যান্ড অ্যাজিউম স্ট্রাকচার্স, এবং তার ধরনটা কি। এখানে স্ট্রাকচার্স কথাটা আমি কোনো একটা পার্টিকুলার কাঠামো এই জায়গাটা না বলে আমি যেটা বলতে পারি কি, দ্যাট ইজ প্যাটার্ন, রাইট। অ্যাজিউমড প্যাটার্নস is said to occur due to repeated encounters, right? অর্থাৎ মানুষের ইমোশন আসা, তার উদয় হওয়া নানা কারণে নির্ভর করে। তার যে প্যাটার্নটা কী হবে, তার স্ট্রাকচারটা কী হবে, এটা সাধারণত হয়ে থাকে কিভাবে? রিপিটেড এনকাউন্টার্স উইথ সিচুয়েশন ফলোড বাই দ্য অ্যাডাপশনস অফ এনকাউন্টার। একটা ঘটনা ঘটছে, মানুষ একরকমভাবে সাড়া দিচ্ছে, আবার একরকমভাবে সাড়া দিচ্ছে, আবার একরকমভাবে সাড়া দিচ্ছে, দিতে 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 তার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, রাইট। সে অ্যাডাপ্টেড হচ্ছে ওইভাবে সাড়া দিতে দিতে। যেমন ধরো খুব সিম্পল একটা কথা বলি, দুরকম। আমি সাড়া যে দেবে মানুষ, তার তো একটা জায়গা আছে। মানে ধরো কথার কথা হচ্ছে, একটা বাবার সঙ্গে তার বেবি শোয়ে প্রত্যেক দিন, তো বাবা খুব নাক ডাকে। তো তার যখন বোধ টোধ হয়, তখন সেই নাক ডাকার সুরে সে হয়তো কেঁপে কেঁপে উঠছে, কাঁদছে, ভয় পাচ্ছে, পেতে 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 একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, বাবা সরে যাচ্ছে, কারণ তার স্লিপ ডিস্টার্ব হচ্ছে বাচ্চার। এই যে প্যাটার্ন তৈরি হলো, ওই আওয়াজটা পেলেই সে প্যানিকি হচ্ছে। আবার আরেকটা বিহেভিয়ারাল, যখন বাচ্চা ট্রানজিশনে আছে, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, ওই সময় একই শব্দের তার রিয়াকশনটা আলাদা হতে থাকে। অর্থাৎ প্রথম দিকে ভয় পেলেও পরবর্তীকালে এই ব্যাপারটাকে সে আস্তে 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 মেনে নিতে থাকে। তখন তার আওয়াজটা কানে আসে না অতটা, বা আওয়াজটা থাকা সত্ত্বেও সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে পারে, সেটাকে ইউজুয়াল বলে মেনে নেয়। অর্থাৎ কোনো একটা ঘটনা, যে কোনো একটা বিষয়, তাতে সাড়া দিতে দিতে তার একটা প্যাটার্ন তৈরি হয়।
তো আমি সেই জায়গাটাকে একটু বোঝালাম। আসলে এখানে যে বিষয়টা লেখা রয়েছে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, সাইকোলজির একটা বড় পার্ট এখানে আলোচনা করেছে, রাইট? এবং কি করে সাইকোলজিটা ইভলিউশনের সঙ্গে রিলেটেড, রাইট, সেটাকে একটু বোঝাবার চেষ্টা করেছে। তো এখানে সেই জায়গাটা বলছে। তারপর বলছে হিউম্যান ইমোশনস হ্যাভ বিন লিঙ্ক টু অ্যাডাপ্টিভলি রেগুলেট ইমোশন গ্যাদারিং মেকানিজমস। অর্থাৎ যেটা বললাম প্রায় কাছাকাছি একই কথা। হিউম্যান ইমোশনস হ্যাভ বিন লিঙ্ক টু, এটা এই যে মানুষের আবেগ এবং তাকে সাড়া দেওয়া, এই ব্যাপারটা কিসের সঙ্গে কানেক্টেড, এটা কিসের সঙ্গে জড়িত থাকে? টু অ্যাডাপ্টিভলি রেগুলেট ইমোশন গ্যাদারিং মেকানিজম। কি বলছে? যেটা প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং এই মেকানিজমটা, এই সিস্টেমটা কেমন? ইমোশনকে গ্যাদার করে আমাদের মনের ভেতরে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ইমোশনের একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়ে যায়। যার জন্য আমরা দেখি মানে ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, যে একটা ঘটনা ঘটলে বিভিন্ন মানুষের তাকে রিয়্যাক্ট করার ধরনটা আলাদা আলাদা হয় এবং সেটি স্বাভাবিক। এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে পরিবেশ, রাইট? আরজি করের ঘটনা ঘটল, সাংঘাতিক ঘটনা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানালো। যেই প্রতিবাদ জানালো, জানাতে 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 তার একটা প্যাটার্ন তৈরি হলো। কিছু মানুষ সেই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে কি করলো? ফায়দা তুললো। অর্থাৎ সোজা কথায় তারা এই যে মানুষের ইমোশনটাকে স্টাডি করতে 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 তাকে থিতু হওয়ার সময় দিল। অর্থাৎ একটা টাইমের পর মানুষ এটাকে এই প্রথমবার যেমনভাবে রিয়্যাক্ট করেছিল বা দীর্ঘ সময়ে, প্রথমবার কেন একটা দীর্ঘ মাস ধরে যেভাবে রিয়্যাক্ট করেছিল, তারা বুঝে গেছে যে এইভাবে রিয়াকশনটা আর হবে না। তো আরেকজন যে এটা বুঝলে এবং সেটা বুঝে সমাজকে অন্য পথে চালিত করলো, সেও কিন্তু একটা এই প্যাটার্নকে ফলো করছে। অর্থাৎ তার ইমোশন নেই তা না, তার ইমোশনটা এখানে অন্যভাবে কাজে লাগাচ্ছে। ক্লিয়ার? তো এই মেকানিজমটা, ইমোশন গ্যাদারিং মেকানিজম, প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ইস্যু, রাইট? তারপরে কি বলছে? দ্য ইমোশন অফ ফিয়ার which is associated with ancient parts of the brain has presumably evolved among our pre-mammal ancestors, while the emotion of mother's love called the filial emotion. আমরা জানি আমাদের অনেকগুলো ইমোশনের মধ্যে ভয় বা প্যানিক, যে এই যে ব্যাপারটা আছে, যেটার কথা এখানে বলেছে, দ্য ইমোশন অফ ফিয়ার, এটা আদি বা আদিমতম ইমোশনসগুলোর মধ্যে একটা। কারণ মানুষের জ্ঞান কম। মানুষ যখন প্রথম প্রথম পৃথিবীতে এলো, তখন জগৎ সম্পর্কে তার ধারণা খুব ভোলাটাইল। জগৎ সম্পর্কে ধারণাই নেই তার কাছে, তার জগৎ হচ্ছে তার পেরিফেরি। তো এখানে কি দেখা যাচ্ছে? which is associated with the ancient parts of the brain, সেটা মস্তিষ্কের একেবারে প্রাচীনতম পার্টের সাথে রিলেটেড। has presumably evolved, সেটা পরিবর্তিত হয়েছে, ইভলভ হয়েছে among our pre-mammal ancestors। বুঝলাম? স্তন্যপায়ীদের মধ্যে। well the emotion of mother's love called the filial emotion, আরেকদিকে মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা, সেটাকে আমরা অপত্য স্নেহ হিসেবে চিহ্নিত করে থাকি, রাইট? has seen to evolve among early mammals, এটা আবার ইভলভ করেছে তাদের মধ্যে থেকে, আর্লি ম্যামালসের মধ্যে থেকে। অর্থাৎ সোজা কথা আর্লি ম্যামালস মানে বুঝতে পারছি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যারা আর্লি স্টেজে ছিল তাদের মধ্যে।
So various emotions work as manipulative strategies that favor survival. এই নানা রকম ইমোশনস এটা কি করে, তারা নিজেদের থেকে একটু অটোমেটেড ম্যানিপুলেটিভ স্ট্র্যাটেজিস ডেভেলপ করে, যেটা ফেভার করে সার্ভাইভালকে। অর্থাৎ এই যে নিজের মতো করে একটা ম্যানিপুলেটিভ স্ট্র্যাটেজিস তৈরি হচ্ছে মানুষের মনে, সেটা মানুষকে কিন্তু টিকিয়ে রাখতে সাহায্য করে, বা মানুষ কেন আমি বলছি যে কোনো অর্গানিজমকে জগতে টিকিয়ে রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে বড় কথা একটু বলেছে অ্যাডাপটিভলি, অর্থাৎ তাকে প্রচণ্ড অ্যাডাপটিভ হতে হবে। একই ধরনের ইমোশন দীর্ঘদিন বয়ে নেওয়া যায় না, সময়ের সঙ্গে সঙ্গে তাকে চেঞ্জ করতে হয়, রাইট? তো সেই কথাটা এখানে বলেছে। তারপরে কি বলছে, feigning emotions by an accused person may help him be saved from the punishment. feigning emotion অর্থাৎ আমরা যেটাকে ভান করা বলি, অর্থাৎ আমরা যেটাকে নিজেকে লুকিয়ে রাখা বলি। আমি যেটা ফিল করছি সেটা আমি দেখালাম না, না দেখিয়ে আমি ভান করলাম, আমার অন্য একটা ইমোশনকে আমি জাগিয়ে তুললাম ইচ্ছে করে, রাইট? বাই অ্যান অ্যাকিউজড পারসন অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি তার ফেইনিং ইমোশনসকে কাজে লাগাচ্ছে, যেটা করে কি হচ্ছে, দ্যাট মে হেল্প হিম বি সেভড ফ্রম দ্য পানিশমেন্ট। সেটা হয়তো তাকে শাস্তি থেকে মুক্তি দিচ্ছে। না হুজুর এই কাজ আমি করিনি, সে জেনেই বলছে এবং এমন অভিনয় সুন্দর করছে, নিজের ইমোশনটাকে মানে মূল ঘটনাটাকে চেপে রেখে তার আরেকটা ইমোশনকে সে রাউজ করছে। এই যে অ্যারাউজাল অফ ইমোশন কিভাবে করছে, তার নিজের সত্তাটাকে চেপে রেখে, রাইট? সেটা তাকে শাস্তি থেকে বাঁচাতে সাহায্য করছে, তার মানে তার সার্ভাইভাল হচ্ছে। পরিষ্কার? অ্যান এক্সাজারেটেড ডিসপ্লে অফ অ্যাঙ্গার is also associated with manipulating or threatening someone. এই যে আমি রেগেছি কিন্তু সেই রাগের একটা চরম বহিঃপ্রকাশ, যেটা হয়তো আমি অতটা রাগিনি কিন্তু আমি দেখাচ্ছি আমি মারাত্মক রেগে গেছি। এক্সাজারেটেড ডিসপ্লে, অতিরঞ্জিতকরণ হচ্ছে, খুব বাড়িয়ে আমি একটা ইমোশনকে দেখাচ্ছি। ক্লিয়ার? রাগকে আমি বাড়িয়ে দেখাচ্ছি। is also associated with, linked with what? ম্যানিপুলেটিং অর থ্রেটনিং সামওয়ান, কাউকে ভয় পাওয়ানোর জন্যে, চূড়ান্তভাবে ভয় পাওয়ানোর জন্যে আমরা সেই ইমোশনকে ব্যবহার করছি। অর্থাৎ ভালো হচ্ছে খারাপ হচ্ছে পরের কথা, কিন্তু মানুষের সার্ভাইভালের কাজে লাগছে, সেই ঘটনাটা এখানে বলা হলো। দুটো ঘটনার কথা বলা হলো। ক্লিয়ার? লাস্ট ওয়ান আমরা যেটা এখানে দেখছি, despite there being several emotions for various events, right? নানা রকম ঘটনায় নানা রকম ইমোশন রিয়াকশনস কাজ করে। Ironically, the most interesting emotion is the emotion of disgust. ভারী একটা মজার বিষয় বলা যেতে পারে, কৌতুকের বিষয়, very ironic in sense কি, the most interesting emotion is the emotion of disgust. ডিসস্যাটিসফ্যাকশন, আমার যে বিরক্তি প্রকাশ করার যে ইমোশন, এইটা কিন্তু হ্যাঁ মজার বিষয় হলেও খুবই আগ্রহব্যঞ্জক। সে কথাটা লেখক বললেন। ডিসগাস্ট ইজ aroused when the body কি senses a danger to the immunity or, পরিষ্কার কথায় লিখে দিয়েছে ফিজিওলজি অফ হিউম্যান। ডিসগাস্ট মানুষের মধ্যে জন্ম নেয়, বিরক্তি, ইরিটেশন, অ্যানয়েন্স, ডিসগাস্ট মানুষের মধ্যে জন্ম নেয় when the body senses a danger to the immunity। অর্থাৎ এখানে ইমিউনিটির কনসেপ্টটা আবার একটু আলাদা। ব্যাপারটা কীরকম, সাইকোলজিতে ইমিউনিটি ব্যাপারটা কি, আমি এক ধরনের জিনিসে অভ্যস্ত, তাহলে আমার ব্রেন, আমার ইমোশন ওইভাবেই কাজ করে। A person stays tuned with the kind of atmosphere, with the kind of behavior in which he or she lives. যে মুহূর্তে কি হচ্ছে
আমি সেটাকে চেঞ্জ করছি, সেই মুহূর্তে তার মন, তার মনস্তত্ত্ব, তার ওই চেনা গণ্ডিটার বাইরে। এবার যেই বাইরে হয়ে গেল, ওটা তো তার কমফর্ট জোন নয়। তখন কি হয়? তখন বলছে বডি সেন্সেস আ ডেঞ্জার টু দ্য ইমিউনিটি। এখানে ইমিউনিটি মানে সে যে পথে চলতো সেই পথে চলার অভ্যাস। কারণ এরকম হলে তার দুঃখ নেই, এরকম হলে তার কষ্ট নেই, এরকম হলে তার সামনে চ্যালেঞ্জ নেই। যেই চেঞ্জ হচ্ছে সেটা ডাইরেক্ট থ্রেট টু ইমিউনিটি, রাইট? তার যে সিস্টেম রান করে তার বিরুদ্ধে। অর দ্য ফিজিওলজি অফ হিউম্যান। শুধুমাত্র কি থ্রেট টু ইমিউনিটি, সেটা শরীরের উপরেও প্রভাব ফেলে। ব্যাপারটা বোঝাতে পারলাম? নাও, the disgusted memory is associated with alerting the brain of a potentially dangerous substance. এরকম খারাপ কোনো অভিজ্ঞতা বা স্মৃতি কি হয়? ব্রেনে সিগন্যাল পাঠায়, ব্রেইন অফ পোটেনশিয়ালি ডেঞ্জারাস সাবস্ট্যান্স। অর্থাৎ ব্রেনে সেটা কিন্তু স্টোরড হয়ে থাকে কি, এই খারাপ স্মৃতিটা একটা অ্যালার্মিং নোট হিসেবে, মারাত্মক একটা ক্ষতিকর বিষয় হিসেবে ব্রেনে এটা সবসময় নোট ডাউন হয়ে থাকে, যেটা এখানে ফাইনালি লিখলো। তারপর কি? A few studies have shown that the encoding triggered in adaptive memory for problems is stronger than any other behavior. Very important one. প্রচুর পড়াশুনো, বেশ কিছু পড়াশুনো আর কি, প্রচুর নয়, বেশ কিছু পড়াশুনো, বেশ কিছু গবেষণা কি করেছে সেটা দেখিয়েছে, আমাদের সামনে তুলে ধরেছে, উপস্থাপনা করেছে কি, the encoding triggered in adaptive memory for problems is stronger than any other behavior. মানে কি? অন্য যাবতীয় রকমের রিয়াকশনস, বিহেভিয়ার এর থেকেও অনেক বেশি কি বলেছে, স্ট্রং, সমর্থ। এখানে এখানে শক্ত নয়, এখানে সমর্থ। এবল কি, কি বেশি এবল? সেটা হচ্ছে এনকোডিং ট্রিগার্ড ইন অ্যাডাপটিভ মেমোরি। অর্থাৎ সোজা কথায় আমাদের যে অ্যাডাপটিভ মেমোরি, তাতে যে এনকোড হচ্ছে সেটা কিন্তু ভেরি স্ট্রঙ্গার দ্যান এনি আদার বিহেভিয়ার্স রিয়াকশনস। এনকোডিং ট্রিগার্ড ইন ডেঞ্জারাস অ্যাডাপটিভ মেমোরি মানে, ভালো করে শোনো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, হয়তো বেটার বোঝা যাবে। আমি জানি কোনো একটা ঘটনার অবতারণা করলে, ধরে নাও কথা কথা বলছি, কেউ একজন বাজের হাত থেকে, বাজ পড়েছে, সেই বাজের হাত থেকে একটুর জন্য বেঁচেছে, তার পাশে হয়তো কেউ মারা গেছে। সেই বাজ পড়ার ঘটনা কখনো যদি ঘটে বা আকাশে যদি আওয়াজ পায়, সে কি করে? সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। হি আর শি বিকামস আ ডিফারেন্ট পার্সোনালিটি। ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, ঘরের কোনায় সিঁড়িয়ে বসে থাকছে, তার অ্যাংজাইটি তৈরি হচ্ছে, রাইট? আচ্ছা, বাজ পড়লো না, আমি সেটার গল্প করলাম বা কোনো একটা এই বাজ সংক্রান্ত কোনো কিছু সম্পর্কে কথা হচ্ছে, the person will show no interest to it. সে সবসময় এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কেন করছে? ঠান্ডা মাথায় একটু বুঝে দেখো, এখানে কথাটা কিভাবে বলা হচ্ছে। আমরা বলছি এনকোডিং ট্রিগার্ড ইন অ্যাডাপটিভ মেমোরি। তো অ্যাডাপটিভ মেমোরিতে একটা ঘটনা এনকোড করছি, সেটা তো ভেতরে রয়েছে, রাইট? সেটা কি হচ্ছে? এটা একটা প্রবলেমস ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার বিহেভিয়ার। অন্য জায়গাগুলোর থেকেও এটা অনেক বেশি সমর্থ, এটা অনেক বেশি স্ট্রং একটা বিহেভিয়ার। বাকি আমি অন্য কিছু ম্যানেজ করতে পারি, কোনো পরিবেশে এসে নতুন রিয়াকশান, নতুন ইমোশন, রাইট? অচেনা অজানা জিনিস দেখে যেটা হয় করা যেতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই।
কিন্তু এই জাতীয় বিষয় কি একটা খুব স্ট্রঙ্গার এফেক্ট মানুষের কি বলবো মনস্তত্ত্বের দিকে তৈরি করে। দিস মেক্স আস ইনস্ট্যান্টলি হ্যাভ আ ডিসগাস্ট এক্সপ্রেশন, right? Oh, sorry, disgusted expression at the sight of something that makes us uncomfortable or uneasy, যেটা তোমাদের আমি বললাম। এই সেন্স অফ ডিসগাস্ট কিভাবে তৈরি হয়, রাইট? These expressions are also closely linked to self-protective communication. এই যে এক্সপ্রেশনসটা, এই যে অভিব্যক্তি মানুষের প্রকাশ, সেটা কি আর অলসো ক্লোজলি লিঙ্ক টু, এটা কিসের সঙ্গে জড়িত থাকে, কানেক্টেড থাকে? সেলফ প্রোটেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ নিজেকে আত্মরক্ষা করার একটা ধরন বা নিজেকে আত্মরক্ষা করার একটা সংযোগ সংস্থা হিসেবে, সংযোগকারী পথ হিসেবে কানেক্টেড হয়ে থাকে, রাইট? এই যে বিষয়গুলো আমরা অ্যাভয়েড করছি, আমরা কোনো একটা জিনিস খারাপ কিছু মনে পড়লে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়ে আমি প্র্যাকটিক্যালি কি করছি, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, অ্যাভয়েড করছি। তো সেটা করলে কি হয়? তা আমি তো একটা টেম্পোরারি প্রোটেকশন পাই, রাইট? অর্থাৎ একটা অদ্ভুত রকমের প্রোটেক্টিভ কমিউনিকেশন তৈরি হয়। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার পুরো প্যাসেজ। বুঝতেই পারছো আজকের প্যাসেজের বিষয়টা অন্যরকম। আগে বুঝতে হবে, প্রচণ্ডভাবে পড়ে তারপর আমি প্যাসেজে আসতে পারবো। তোমরা এটাতে লিখবে অবশ্যই, বাট আমি যেটা করব, আমি এত বড় একটা প্যাসেজকে জাস্ট 62 ওয়ার্ডসের মধ্যে নামিয়েছি। আবারও বলছি, বেসিক, একেবারে বেসিক লেখা। আমি প্রথমে প্রেসি বলে আমি লিখে দিলাম টাইটেলটা হিউম্যান ইভলিউশন অ্যান্ড ইমোশন। এই দুটো ফ্যাক্টরই এখানে কাজ করেছে, এই জন্য ডাইরেক্টলি এই দুটোকে এক জায়গায় আনলাম। মূল হচ্ছে বিবর্তন, এবং সেই বিবর্তনের মাধ্যম বা বলতে পারি সেই বিবর্তনের একটা রেসপন্সিবল ফ্যাক্টর হচ্ছে ইমোশনস। এই দুটোকে আমি জায়গা দিলাম ডেলিবারেটলি আমার ক্যাপশানে, যাতে করে পরীক্ষক বুঝতে পারে যে যেই ক্যান্ডিডেট এই কাজটি করেছেন তিনি প্যাসেজের মূল বিষয়টা বুঝে গেছেন। দুটো বিষয়, একটা ইভলিউশন আর একটা হচ্ছে ইমোশন। নেক্সট কি লিখছি? The emotions that humans express, একদম পরিষ্কার, and react to stimuli in the environment have an evolutionary basis. তার একটা evolutionary basis আছে। তুমি বলতে পারো, স্যার আপনি evolutionary basis কথাটা কেন নিলেন? আপনি তো চেঞ্জ করতে পারতেন। পারতাম, ইচ্ছে করে নিইনি। তুমি যদি বলো কেন? Now, though I can express the coinage or the phrase evolutionary basis in different language, still I'm scared that the examiner can misunderstand me through the use of a different word. ভালো করে বুঝো কি বললাম। আমি এই কথাটাকে ইউজ না করে অন্য কথা ইউজ করতেই পারতাম যাতে একই অর্থ বোঝায়, কিন্তু আমি অন্য জিনিস ভেবে শঙ্কিত। সেটা কি, যিনি খাতাটা দেখছেন তিনি হয়তো ইভলিউশনারি বেসিস কথাটা এখানে পড়েছেন, ব্যাপারটা বুঝতে পারলেন, সে যদি আমার ব্যবহৃত শব্দটাকে এটার সাথে কানেক্ট করতে না পারে, মুশকিল হয়ে যেতে পারে। ফলত আমি এই যে জারগন, অর্থাৎ যে বিষয়গুলো শুধুমাত্র টার্মিনোলজি আমরা বলি, অর্থাৎ পার্টিকুলার, এখানে যেমন সাইকোলজির ক্ষেত্রে এই বিষয়টাকেই বোঝাতে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তাই এটাকে আমি ইচ্ছে করে রাখলাম, চেঞ্জও করতে পারো, বাট আমার বুদ্ধি যদি বলো, মানে আমার বুদ্ধি বলছি, আমার পরামর্শ যদি বলো, তাহলে হচ্ছে সেটাকে না করাই ভালো। ক্লিয়ার? ইমোশনস আর অ্যাজিউম টু বি আর রেজাল্ট অফ রিপিটেড এনকাউন্টার্স উইথ সার্টেন ইভেন্ট। ইমোশনস ব্যাপারটা কি, সোজা কথা, এটা কিসের ফল? রেজাল্ট অফ রিপিটেড এনকাউন্টার্স উইথ আ সার্টেন ইভেন্টস, একটা ঘটনার সঙ্গে ক্রমাগত সম্মুখীন হওয়া, তার
করে একটা স্ট্যান্ডার্ড রিয়াকশন দাঁড়ায়, সেটাই হচ্ছে ইমোশন। আগুন কেউ একটা নতুন দেখলো, ইটস ভেরি অ্যাট্রাকটিভ, কি বিউটিফুল কালার, শীতে কি সুন্দর সেই আগুনটা আমাদের কমফর্ট দেয়, সেই আগুনটা থেকে রান্না হয়। ভেবে দেখো তো, এখন আমি এসব বলছি অ্যাজ আ প্রিমিটিভ ম্যান। আমরা যখন ছিলাম আগুনের ব্যবহারটাই জানতাম না, আগুন একটা ন্যাচারাল জিনিস বলেই আমরা জানতাম। দাবানল হয় তখন আগুন দেখি, এছাড়া আগুনের কোনো দেখা নেই। ক্লিয়ার? তখন আগুনের কনসেপ্ট, আগুন দেখলে আমরা যেভাবে রিয়াক্ট করতাম, আমাদের ইমোশন যেভাবে কাজ করতো, এখন করে না। কারণ আগুনকে আমরা টেম করেছি, তাকে বশ করেছি, রাইট? তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলেন কিনা। ইমোশনস আর assumed to be a result of repeated encounters with a certain event. ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা পয়েন্ট বলে দেওয়া হলো। According to evolution, emotions like fear, love, feigning, anger, and disgust are results of consistent reactions in particular situation. ভালো করে বুঝবে কি বললাম। অ্যাকর্ডিং টু ইভলিউশন, বিবর্তন তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ বিবর্তন অনুযায়ী কি, ইমোশনস লাইক, অর্থাৎ এই সাড়াগুলো, এই ইমোশনসগুলো, যেমন ভয়, ভালোবাসা, ফেইনিং, ভান, ক্রোধ, এই যে বিষয়গুলো, বিরক্তি, এগুলো কিসের ফল? রেজাল্টস অফ কনসিস্টেন্ট রিয়াকশনস ইন আ পার্টিকুলার সিচুয়েশন। এটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘকাল ধরে তৈরি হয়েছে এবং অবিরত তৈরি হয়ে চলেছে। ক্লিয়ার? নাও লাস্ট পয়েন্ট। Some expressions are often built up or adapted as a form of self-protection. কিছু কিছু এক্সপ্রেশন কিন্তু তৈরি হয়, গৃহীত হয়, পরিবর্তিত হয় কিভাবে? অ্যাজ আ সেলফ প্রোটেকশন, আত্মরক্ষার খাতিরেই তৈরি হয়। ক্লিয়ার? আমি জোরালো আলো দেখলেই হাতে, মানে চোখের সামনে হাতটা এরকমভাবে নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে যাচ্ছি, হ্যাঁ তুমি বলতেই পারো স্যার এটা তো একটা প্রতিবর্তকীয়ার বিষয়, এটা তো মানে কি বলবো, রিফ্লেক্স অ্যাকশন। আরে রিফ্লেক্স অ্যাকশনটাও মনে রাখতে হবে একটা থ্রু আ প্রসেস অফ ইভলিউশন হয়েছে, এমনি এমনি হয়নি। ক্লিয়ার? তো সেই বিষয়টা করা হলো মাত্র 62 ওয়ার্ডসে আমি লিখলাম। এখানে প্যাসেজে আছে প্রায় 300 ওয়ার্ডস। বাট আমি যেটা করলাম, এটা ওই যে বললাম, জাস্ট একটা গাইডলাইন, একেবারে বেসিক জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। আমি চাইবো এই বিষয়টা তোমরা লিখে আমাকে জমা দাও। ক্লিয়ার? আচ্ছা, আমি ইচ্ছে করি আজকে আর এই ক্লাস আর করব না, কারণ আজকে পার্টিসিপেশন খুবই কম। ওরা বারবার আমায় বলেছে যে এরকম ব্যাপার ওরা আসতে পারছে না আজকের ক্লাসে, নানা রকম এনগেজমেন্টের জন্যে। আমি এটা দেখালাম, এটা রেকর্ডটা অবশ্যই যাবে, বাট টাস্কটা যেন খেয়াল থাকে। আমি আরেকটা দিন বসবো ইন বিটুইন, সেখানে সবাই যদি বসতে পারে তাহলে অনেক বেটার হয়। আগের দিনে যে টাস্ক রয়েছে তৌফিক দিয়েছে, এখানে সোহেনি দিয়েছে, আর লিপিকা তো দেয়নি, যাই হোক, আবার শুভশ্রী তো দেয়নি, শুভশ্রী পায়নি, কিন্তু জাস্ট দুজন এখানে যে কজন আছে তাদের মধ্যে দুজন দিয়েছে, তাই তো? ঠিক বলছি তো? সোহিনী দিয়েছে তো? হ্যাঁ স্যার, পাঠিয়েছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আর তৌফিকও দিয়েছে, তাই তো? হ্যাঁ, তৌফিকের বোধহয় কথা বলতে কোনো সমস্যা আছে। এনিওয়ে, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি অফলাইন ক্লাস করাবেন না? একটু আগেই বললাম শুভশ্রীকে, অফলাইন ক্লাস জানুয়ারির আগে শুরু হওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু প্রোপ্রাইটারের শ্রী মারা গেছেন। আমার ইচ্ছে ছিল এই শুক্রবার থেকে শুরু করা, কিন্তু সেটা হয়নি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার, বলছিলাম যে হ্যাঁ বলো। স্যার, আপনি কি এই নাম্বারটা ব্যবহার করছেন, যেটা হোয়াটসঅ্যাপে যেটা চালু আছে ওটা ব্যবহার করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছেন?
না, আমি ওই তখন লাইভে ছিলাম, লাইভে। হ্যালো হ্যাঁ, তখন লাইভে ছিলাম আমি, আচ্ছা আচ্ছা আইএস অ্যাসপিরেশনের ক্লাসে ছিল। আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার, ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকে আমি এখানে রাখছি। খুব শর্ট ক্লাস হলো, কিন্তু যেটাই হলো সেটা এফেক্টিভ বলেই আশা করি। তোমরা নিজেরা নিজেদের মতো করে করে আমাকে জমা দেবে, তারপর আমি দেখে নেব। ঠিক আছে, ওকে, গুড বাই। কোন নাম্বারে জমা করতে হবে স্যার? এই নাম্বারেই, হোয়াটসঅ্যাপেই। হুম হুম হুম, ওকে, গুড নাইট।